হ্যাঁ, তোমাদের আর কথা? হ্যাঁ, তোমাদের আর অন্যরা কোথায়? পারাবে শোনা হচ্ছে স্যারের কথা? জি স্যার, শোনা যাচ্ছে, ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা আচ্ছা, স্যার একটু পরে লাস্ট স্যার ওই যে কোন টপিকসে না লাস্টে ছিলাম? স্যার ওই দিন মনে হয় টপোলজি পর্যন্ত বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে বাকিটা ইয়ে করবো আর কি। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক শিট নেই, শেয়ার করি। আমরা নেটওয়ার্কে ছিলাম বোধ না? নেটওয়ার্ক না স্যার? ওই টপিকস গুলো একটু লিখতেছে, দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কে মেইনলি আমরা যেটা বলছিলাম যে হোয়াট ইজ নেটওয়ার্ক, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্ক, না ডিসঅ্যাডভান্টেজ অফ নেটওয়ার্ক, তাই না? and how we can eliminate the কি ড্রব্যাকস ইন নেটওয়ার্ক সিস্টেম, যেটা বলছে একটা হলো ভাইরাস, একটা ছিল আনঅথরাইজড অ্যাক্টিভিটি, হ্যাকিং যেটা, তাই না? আর আমরা নেটওয়ার্কের মাধ্যমে কি কি করতে পারি? আমরা রিসোর্স শেয়ারিং করতে পারি, না? রিসোর্স বলতে বোধ স্যার বলছেন টেক্সট, হ্যাঁ, গ্রাফিক্স, তারপরে অডিও ভিডিও, হ্যাঁ, তারপর প্রিন্টারের মাধ্যমে আমরা রিসোর্স করতে পারি। ওখানে দেখবা চার্ট আছে, স্যার বলছিলাম। আচ্ছা, তারপরে নেটওয়ার্কে স্যার বলছিলাম নেটওয়ার্কের ক্লাসিফিকেশন, না? ল্যান, ম্যান, ওয়ান, তাই না? ল্যানটা হচ্ছে আমাদের কি স্মল প্লেস, ইফ উই কানেক্ট অ্যারাউন্ড সাম কম্পিউটার্স, না? অ্যারাউন্ড মনে করো 10 to 100 কম্পিউটার্স একটা রুমে, মনে করো, না? লোকালাইজড, দ্যাট ইজ ল্যান। আর ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক, হ্যাঁ, যে তোমার মনে করো অ্যাজ ফর এক্সাম্পল এনএসটিউর একটা ল্যান, আর যদি আমরা গভর্নমেন্ট কলেজ মাইজদির একটা ল্যানের সাথে যদি লিঙ্ক করি সেটা হচ্ছে ম্যান, তাই না? তারপর ওয়ান বলছিলাম আমরা দুই রকম, না? লোকাল আর গ্লোবাল, তাই না? তার কথা শোনা যাচ্ছে? শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, লোকালটা বলছিলাম যদি তোমার সিটি টু সিটি হয়, অ্যাজ ফর এক্সাম্পল নোয়াখালী টু মনে করো তুমি ঢাকার সাথে যদি লিঙ্ক করো, নেটওয়ার্ক সিস্টেম করো, তখন সেটাকে আমরা বলছিলাম লোকাল ওয়ান। আর যদি বাংলাদেশ টু মনে করো ইউএসএ, হ্যাঁ, যদি আমরা নেটওয়ার্ক ইন্টারকানেক্ট করি তখন সেটা হয়ে যাবে গ্লোবাল ওয়ান, তাই না? তারপর নেটওয়ার্ক টপোলজিতে আমরা দেখছিলাম আর্কিটেকচারাল ডিজাইন অফ নেটওয়ার্ক সিস্টেম, না? একটা নেটওয়ার্ককে
ডিজাইন করতে গেলে আমার যে আর্কিটেকচারাল লেআউট লাগে, তাই না? যেমন একটা বিল্ডিং এ যেরকম একটা আর্কিটেকচার লাগে, তার উপর ভিত্তি করে বিল্ডিংটা করা হয়, তাই না? দ্যাট ইজ কল দ্য টোপোলজি, না? টোপোলজিতে আমরা বাস, রিং, স্টার, মেশ, হাইব্রিড এরকম পড়ছিলাম, ঠিক আছে? এগুলোর সম্বন্ধে একটু পড়বা, এগুলো তো জানোই। আচ্ছা, তারপর হলো মিডিয়াম, না? নেটওয়ার্ক মিডিয়াম বা কমিউনিকেশন মিডিয়াম আমরা বলছিলাম যে কেবল, তাই না? দুই রকম হতে পারে, একটা হচ্ছে ওয়্যার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারটা আমরা পড়াইছিলাম কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার কেবল। তার মধ্যে একটা কোশ্চেন মধ্যে বলছিলাম যে হোয়াই অপটিক্যাল ফাইবার কেবল ইজ বেটার দ্যান দ্য আদার কেবলস, না? তাহলে ফার্স্ট হচ্ছে যে অপটিক্যাল ফাইবার কেবল কি ব্যান্ডউইথ ইজ ভেরি হাই, স্পিড ইজ ভেরি হাই, বিকজ ইন অপটিক্যাল ফাইবার কেবল ডাটা উইল বি ট্রান্সমিট অ্যাজ লাইট সিগন্যাল, তাই না? এই জন্য এটার স্পিড বেশি, যেহেতু লাইটের স্পিড বেশি। আচ্ছা, তারপরে বলছিলাম যে সেভারাল ইউজার, না, ট্রান্সমিট ডাটা এট এ টাইম। আর 4 নম্বর বললাম দেয়ার ইজ নো ইএমআই এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, না? যেহেতু এটা লাইট সিগন্যালের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে, এর জন্য আমাদের কোনো ইএমআই এফেক্ট হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেটা নয়েজ বা আনওয়ান্টেড সিগন্যাল, that will be affected by the electrical signal, কিন্তু in optical fiber আমরা কি transmit the কি light signal, so there is no EMI effect. তাহলে এই কারণগুলোর জন্য এই 4টা পয়েন্ট দিবা যে optical fiber cable is better than the other cables, না? আচ্ছা, তারপরে দেখো আমরা চলে গেছি ইন্টারনেটে, তাই না? আচ্ছা, তারপরে চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্টারনেট, তাই না? নেট, ঠিক আছে? ওকে। আচ্ছা, ইন্টারনেটকে আমরা সংক্ষেপে বলি ইন্টার নেটওয়ার্কিং, না? when we connect all over the world, all the networks connected to each other, না? মানে পুরো পৃথিবীতে যত নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক গুলোকে যখন তুমি একটার সাথে একটা কানেক্ট করবা, দ্যাট ইজ কল্ড দা ইন্টারনেট। তাহলে ইন্টারনেটটা হচ্ছে একটা মিডিয়াম, তাই না? বুঝা গেছে? আচ্ছা, ইন্টারনেটের কিছু কম্পোনেন্টস আর বলছিলাম, www, ইমেল, ডিসকাশন গ্রুপ, ভিডিও কনফারেন্স, ই কমার্স, হ্যাঁ, তারপর এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, ইন্টারনেটে প্রথম হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে প্রোটোকল, তাই না? যে তুমি নেটওয়ার্কিং করলা, একটার সাথে একটা নেটওয়ার্ক করলা, হ্যাঁ, মনে করো এক ডিভাইস এক নেটওয়ার্ক থেকে, মানে বাংলাদেশের নেটওয়ার্কের সাথে আমেরিকার নেটওয়ার্ককে তুমি লিঙ্ক করবে ইন্টারনেটের মাধ্যমে। তাহলে তোমার কি করতে হবে? আমরা তো নেটওয়ার্ক ডিভাইসে পড়ছিলাম গেটওয়ে সুইচ, না? সেটা কি করে যে আমাদের কমন প্রোটোকলে কনভার্ট করে, তাই না? সব দেশের এক এক দেশের এক এক রকম প্রোটোকল। তাহলে হোয়াট ইজ প্রোটোকল? প্রোটোকল ইজ এ রুলস রেগুলেশন, না, টু ট্রান্সমিট ডাটা ফ্রম ওয়ান নেটওয়ার্ক সিস্টেম টু অ্যানাদার নেটওয়ার্ক সিস্টেম। এক নেটওয়ার্ক সিস্টেম থেকে আরেক নেটওয়ার্ক সিস্টেমে ডাটা পাঠাতে গেলে নেটওয়ার্কটা যে রুলস রেগুলেশন ফলো করে, দ্যাট ইজ কল্ড দ্য প্রোটোকল। তাহলে আমাদের কমন প্রোটোকল আমরা জানি টিসিপি আইপি, না? তাহলে নেটওয়ার্কের সাথে আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলো পড়ছিলাম বোধহয়, রিপিটার, এগুলো একটু দেখে নিবা। রিপিটার, ব্রিজ, রাউটার, হ্যাঁ, গেটওয়ে, হাব, ফায়ারওয়াল, তাই না? এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে এই ধরনের ডিভাইস গুলো আমাদের থাকে, যেটা গেটওয়ে, সেটা আমাদের। তাহলে ইন্টারনেটের ব্যাপারটা বোঝা গেছে যে আমাদের প্রোটোকলের মাধ্যমে আমরা ডাটা পাঠাই। তো স্যার বলছিলাম যেরকম পরীক্ষাতে যদি আসে 5টা প্রোটোকলের নাম লেখো, তাই না? যেমন এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপরে আমরা ওই যে মোবাইলকে যখন আমরা ইন্টারনেটের সাথে লিঙ্ক করব, সেখানে একটা প্রোটোকল আছে যেটাকে আমরা বলি ওয়াপ, হ্যাঁ, ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। তারপরে টিসিপি আইপি, হ্যাঁ, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এই তো 4টা হয়ে গেল। তারপরে আরেকটাও দিতে পারো এসএমটিপি, না, শর্ট মেসেজ ট্রান্সফার প্রোটোকল। এরকম 5টা প্রোটোকল, কেমন? আচ্ছা, তারপরে ইন্টারনেটের কম্পোনেন্ট গুলো আমরা দেখছিলাম, ওই কম্পোনেন্ট তো স্যার বললাম। তারপরে ইন্টারনেটে আমরা যেটা বলছিলাম যে ইউআরএল, তাই না, অ্যাড্রেস। যেমন www, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাড্রেস, যে কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশন ওখানে থাকে, তাই না? ইউআরএল অ্যাড্রেস আমরা কিভাবে লিখি? আমরা সাধারণত http একটা কোলন দেই, 2টা স্ল্যাশ দেই, তারপর www. মনে করো nstu.edu.bd। আচ্ছা,
সেখানে আমরা বলছিলাম তো ডোমেইন এন্ড সাবডোমেইন। ডোমেইনটা হচ্ছে কি যখন আমরা সংক্ষেপ করে লিখি না, যেমন মনে করো microsoft.com বা মনে করো আমাদের nstu.edu, তাই না? এটা একটা এডুকেশনাল সেক্টর। বা যেন কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান হয়, মনে করো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স mof.gov, ঠিক আছে? আর যখন আমরা ইলাবোরেট করে লিখবো উইথ কান্ট্রি, যেমন আমাদের nstu.edu.vd লিখি না, nstu.edu লিখলে তুমি কি বুঝবে এটা বাংলাদেশের একটা শিক্ষা প্রতিষ্ঠান? বোঝা যাবে? বোঝা যাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে? বোঝা যাবে না, বোঝা যাবে না। এজন্য এখানে আমরা কি .vd বলি। ইন্ডিয়াতে যেমন আইএন, জাপানে জেপি, এগুলো সব দেশে, যেমন নিউজিল্যান্ড nz.nz, তাহলে সেটা হলো সাবডোমেইন, তাই না? আচ্ছা, তারপর ওখানে আমরা একটা কোশ্চেন করছিলাম, টপিকস আইপি অ্যাড্রেস না। হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? বলবো যে আইপি অ্যাড্রেস ইজ কি 32-bit অ্যাড্রেস, একটা বাইনারি 32-bit অ্যাড্রেস, তাই না? যেটা আমাদের দুইটা পার্ট, যেটাকে আমরা বলছিলাম নেটওয়ার্ক আইডি আর হচ্ছে হোস্ট আইডি। আর ওখানে 5টা গ্রুপ আছে, ABCD, এগুলো তো স্যার দেখাইছিলাম। ওকে, তারপর নেটওয়ার্কে আমরা পড়ছিলাম ব্রাউজার পড়ছিলাম না, ভেরি ইম্পর্টেন্ট। যে তুমি নেটওয়ার্কে তুমি ইন্টারনেট কানেক্ট করলা, কিন্তু ইন্টারনেট গুলোকে আমরা কি অ্যাক্টিভেট করতে গেলে আমাদের একটা সফটওয়্যার দরকার, দ্যাট ইজ কল্ড দ্য ব্রাউজার সফটওয়্যার না। তাহলে ব্রাউজার সফটওয়্যার কয়েকটা এক্সাম্পল যে স্যার বলছিলাম যে 5টা এক্সাম্পল দেখে নিবা, ঠিক আছে? তো মোটামুটি ইন্টারনেটে আমরা এগুলাই দেখছিলাম। আর ওখানে তোমার ই কমার্স, তারপর ইমেইল, www, হ্যাঁ, এগুলো সম্বন্ধে একটু ভালো করে পড়তে হবে আর কি। আচ্ছা, তারপরে আমরা মাল্টিমিডিয়া পড়াইছিলাম, তাই না? মাল্টিমিডিয়াতে কি বলছিলাম? হোয়াট ইজ মাল্টিমিডিয়া, হ্যাঁ। তারপর হোয়াট আর দ্য হার্ডওয়্যার সফটওয়্যার রিকোয়ারমেন্টস অফ মাল্টিমিডিয়া, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ মাল্টিমিডিয়া। আচ্ছা, ওখানে আমরা আবার দেখছিলাম সিলেকশন অফ মাইক্রো কম্পিউটার না, হ্যাঁ, সিলেকশন। তোমাদের তো সিলেবাস, তোমাদের পরীক্ষাটা আমি বুধবারে নেই, কেমন? বুধবার, হ্যাঁ, বুধবার বিকালের দিকে দাও, হ্যাঁ। ফার্স্ট হাফে তো আমি একটু বিজি থাকবো, 2:30 থেকে দাও, হ্যাঁ, 2:30 থেকে 2:30 বা 2:15 এরকম আর কি, হ্যাঁ। কি শোনা যাচ্ছে? ইয়ে আছে, মুশফিক আছে? মুশফিক আছো? মুশফিক বা নাজমা? নাই স্যার, ওরা দুজন। আচ্ছা, যাই হোক, তাহলে বুধবারে এক কাজ করি, বুধবারে ইয়ে করো, তোমরা 2:30 থেকে না, 2:30 থেকে পরীক্ষা দাও, কেমন? স্যার এটা তো স্যার মুশফিক, নাজমা, ওদের তো অনেক শিডিউল থাকে স্যার, ওরা আপনার সাথে ডিসকাস করে বলতে পারবে। আমাদের আর এটা তোমাদের ডিপার্টমেন্ট ফাঁকা থাকবে না? 2টার পরে তো ফাঁকা থাকে, ক্লাস হয়। স্যার আমাদের বুধবারে আমাদের একটা প্রোগ্রাম আছে আর কি, ওরিয়েন্টেশন। এখন তোমাদের ওরিয়েন্টেশন হয়নি এখনো? না না না। ও, কোথায়? ইয়েতে তোমাদের অডিটোরিয়ামে? না না, ডিপার্টমেন্টে হবে। ও, ডিপার্টমেন্ট করবা? ও, তাহলে তো আর বুধবার হচ্ছে না। বৃহস্পতিবার তো আবার আমার ফিজিক্স ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন আছে, বুঝছো? আবার স্যার তো আবার পরের সপ্তাহ তো আবার পরের সপ্তাহ 14 তারিখ না, 14-15 সময় থাকবো। 14-15, স্যার 16 তারিখ থেকে হয়তো চলে যাবো, হ্যাঁ। তাহলে পরীক্ষাটা তো নিয়ে যেতে হবে, একটা অ্যাসাইনমেন্ট। তোমার অন্যান্য ইয়াদের পরীক্ষা হয়ে গেছে? আচ্ছা, আমি জানাবো, হ্যাঁ। 14-15 তারিখ তো তোমরা ইয়ে আছো, 14? জি স্যার, 14 তারিখে নেওয়া যেতে পারে স্যার। হ্যাঁ, 14 তারিখ রোববার না? তাহলে রোববার নিলেও স্যার ইয়েতে নিব, ওই যে বিকালে, হ্যাঁ, 2টার দিকে, ওটাই সুবিধা। তাহলে 2টার দিকে কোনো পরীক্ষা টরীক্ষা বা কিছু রাখো না, এটা মাথায় রাখো। ওটা হলো 14 তারিখ বোধ হয় না? ঠিক আছে, একটা পরীক্ষা দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বললাম সিলেকশন অফ মাইক্রো কম্পিউটার না, মাইক্রো কম্পিউটার সিলেকশন করতে গেলে ওই যে স্যার যেটা বলছিলাম যে আমার একটা প্রসেসর লাগবে, তারপর র্যাম, তারপরে রম, তারপরে কার্ড না, তারপর হচ্ছে মডেল ডিজাইন করা, তাই না? প্রসেসর ডিজাইন করা, ওটা একটা চার্ট আছে, ওটা আমি বোধহয় দেখাইছিলাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা যেটা দেখছিলাম সফটওয়্যার পার্ট না, ভেরি ইম্পর্টেন্ট। সফটওয়্যার পার্ট, হ্যাঁ।
আচ্ছা, সফটওয়্যারকে আমরা বলছিলাম যে সেট অফ প্রোগ্রামস which is called the software by which processor can perform a particular function. সফটওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। না, সিস্টেম সফটওয়্যার গুলো সাধারণত আমাদের প্রিলিমিনারি ফাংশনের জন্য টু কি ওপেন এ কম্পিউটার, the preliminary function done by the computer by using the কি সিস্টেম সফটওয়্যার, যেটাকে বোধ আমরা চার ভাগে ভাগ করছিলাম, অপারেটিং সিস্টেম, তারপরে ইউটিলিটি, তারপর ডিভাইস ড্রাইভার এন্ড হচ্ছে ট্রান্সলেটর, তাই না? অপারেটিং সিস্টেম আমরা বলছিলাম সাধারণত দুই রকম, একটা হলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে ডস, ডিক্স অপারেটিং সিস্টেম, যেটা আজকাল আমরা ইউজ করি না, এখন আমরা উইন্ডো ইউজ করি না, এটা হলো মাল্টি ইউজার মাল্টি টাস্ক। যে আমরা উইন্ডো মাল্টি, অনেকগুলো ইউজার একসাথে কাজ করতে পারবে, অনেকগুলো ফাংশন একসাথে কাজ করা যাবে, যেটাকে এই জন্য এগুলাকে এই ধরনের অপারেটিং সিস্টেমকে আমরা বলি কি মাল্টি ইউজার মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। যেমন ইউনিক্স আছে, তাই না? অপারেটিং সিস্টেম পাঁচটা যদি অপারেটিং সিস্টেমের নাম বলে, তারপরে যে মাইক্রোসফট এনটি, বা তারপরে আরো কয়েকটা দেখছিলাম মতো, না? একটু দেখে নিও, অনলাইনে দেখে নিও পাঁচটা অপারেটিং সিস্টেমের নাম। ইউনিক্স আছে, অ্যাপেল ওএস আছে, হ্যাঁ, তারপরে আমাদের উইন্ডো আছে, তারপরে নেটওয়্যার আছে, উইন্ডো এনটি আছে, এগুলোকে বলে অপারেটিং সিস্টেম, তাই না? তারপরে হলো ইউটিলিটি, বলছিলাম যে মেইনটেনেন্স সফটওয়্যার, তাই না? যে আমরা মেইনটেনেন্স, আমাদের এনি প্রবলেম in our motherboard or the key, the hard drive or the any particular component, if any problem is arises, then we can solve some programs that is called the utility programs, না? যেমন মনে করো অ্যান্টিভাইরাস, এটাকে আমরা একটা ইউটিলিটি প্রোগ্রাম বলতে পারি। আবার এনডিডি, নট অল ডিক্স ডক্টর, তাই না? এনডিডি বলছিলাম। আচ্ছা, তারপর ডিভাইস ড্রাইভার বলছিলাম যে দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফাইলস, ইফ উই মিস এনি ড্রাইভার ফাইল দেন দ্য অপারেটিং সিস্টেম উইল নট বি ওয়ার্ক। এটা দুইটা এক্সাম্পল বলতে দিচ্ছিলাম স্যার, ডট নেট, মাইক্রোসফট ডট নেট, আর হলো ডট ডিএলএল দিয়ে, না? এরকম দুইটা ফাইলের নাম লিখে দিবা। তারপর দেখছিলাম আমরা ট্রান্সলেটর, না? ট্রান্সলেটর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরটাতে আমরা কি বলছি যে when we কি translate any language into machine language, that is called the translator. Translator are the three types, ki assembler, compiler, interpreter. Assembler ta ki when we ki translate assembly language into machine language, that is called the assembler. Or compiler, interpreter when we translate high level language into machine language, that is called the compiler and interpreter, na? Compiler interpreter পার্থক্য হচ্ছে compiler is very very fast and interpreter is relatively slow. যে মনে করো if we design a program of 10 line, then if we consider that the compiler compile one line 1 microsecond, if we consider time one line translate time is 1 microsecond, then the compiler need 1 microsecond to compile the whole program. আর ইন্টারপ্রেটার কি করবে, need the 10 microsecond, তাই না? এক একটাতে যদি 1 microsecond করে লাগে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে, এই জন্য এটা একটু স্লো, আর কম্পাইলারটা হচ্ছে ফাস্ট এট এ টাইম করে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে ওই চ্যাপ্টারে আবার আমরা দেখছিলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, না? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আদার সফটওয়্যার, ইউজার সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারে সবসময় খেয়াল রাখবা, এখানে there is no intervention by the user, মানে ইউজারের কোনো হাত নেই সিস্টেম সফটওয়্যারের উপরে, বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ডিজাইন বাই দ্য ইউজার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা কি বলছিলাম, যেন আমাদের কম্পিউটারে উইন্ডোতে আছে আমাদের কি অফিস প্রোগ্রাম, না? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অথবা অটোক্যাড, যেগুলো আমরা বাইরে থেকে পারচেস করি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাপ্লিকেশন। পরীক্ষাতে যদি আসে 5টা প্যাকেজ প্রোগ্রাম লেখো, প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, খেয়াল থাকবে। যেমন স্যার বলতে দেখাছিলাম এমএস ওয়ার্ড দিবা, এক্সেল দিবা, মাইক্রোসফট এক্সেস দিবা, ডিভাইস দিবা, অটোক্যাড দিবা, না?
আর আরেকটা টপিকস বলতে আমরা দেখছিলাম ডিবেস এন্ড ডিবিএমএস। আচ্ছা, ডিবেসটা হচ্ছে কি যে ফাইল where all the information included, যেমন স্টুডেন্ট ডাটাবেস। স্টুডেন্ট ডাটাবেজে আমরা কি থাকবে, ডাটাবেজে there are several records। মনে করো তোমার 100 জন স্টুডেন্ট থাকবে, তাহলে 100টা রেকর্ড হবে। আবার এক একটা রেকর্ড there is so many fields, এক একটা রেকর্ডে আমার অনেকগুলো ফিল্ড থাকে। যেমন স্টুডেন্টের ফিল্ড গুলা, এগুলাকে আমরা অ্যাট্রিবিউটস বলি। ফিল্ড গুলা কি হতে পারে, যেমন নেম, ইউজার আইডি, স্টুডেন্টদের আইডি থাকতে পারে, স্টুডেন্টের মোবাইল নাম্বার থাকতে পারে, এগুলাকে আমরা বলি কি ফিল্ড। আবার ফিল্ড ইজ কনসিস্ট অফ কি সেভারাল ভেরিয়েবল। হ্যাঁ, আবার ভেরিয়েবল ইজ কনসিস্ট অফ সেভারাল ক্যারেক্টার্স। তাহলে এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা বলি যে ডাটাবেস। যখন several databases connected each other, then it is called the DBMS, database management system। মনে করো আমাদের একটা স্টুডেন্ট ডাটাবেস আলাদা করলা, টিচার ডাটাবেস আলাদা করলা, এমপ্লয়ি ডাটাবেস আলাদা করলা, তারপর তিনটাকে ইন্টারলিঙ্ক করে দিলা, তখন সেটা হয়ে গেল ডিবিএমএস। বুঝা গেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিবেস এন্ড ডিবিএমএস? মানে ডাটাবেস এন্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দুইটা পার্থক্য বোঝা গেছে? বুঝছো? শোনা যাচ্ছে? হ্যাঁ, সবাই শুনতেছ? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলবা, হ্যাঁ, সাথে সাথে অ্যান্সার দিবা। আচ্ছা, তাহলে এটা আমরা দেখছিলাম। আচ্ছা, তারপরে আমরা সফটওয়্যারে আরো দেখছিলাম যে জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, না? যেমন আমরা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলছিলাম মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা বলছিলাম কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, না? আর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি বলছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তো একটা এক্সাম্পল ধরো, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা সাধারণত বাইনারি ফরম্যাট ডাটা দিয়ে লিখি, না? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাহায্যে যেমন বলছিলাম এক্সাম্পল, মনে করো মুভ এক্স কমা বিএক্স, একটা এক্সাম্পল দিলে হবে, না? আচ্ছা, তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা থার্ড জেনারেশন। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা কি বলতে পারি, আগে যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে আমরা বলতাম বেসিক, না? BASIC, বেসিক ল্যাঙ্গুয়েজ, না? আর এখন আসছে সি, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ফোর্থ জেনারেশন, সেটা আধুনিক। সেটাকে আমরা কি বলতে পারি, C++ এক্সাম্পল। তারপর বলতে পারো জাভা, পাইথন, এখন অনেক আসছে, না? জাভা, এই দুটো দিলেই হবে, জাভা। তাহলে আর মেশিন ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল দেবো, মনে করো 0 1 8 বিট একটা ডাটা লিখে দিবা, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটা লাইন আমরা এভাবে লিখি, হ্যাঁ, 8 বিট করে। তাহলে এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তার মানে এটা হলো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হলো থার্ড জেনারেশন। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফোর্থ জেনারেশন। ওকে, ঠিক আছে? আর পরীক্ষাতে যদি বলে ডিস্টিংগুইশ বিটুইন দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এন্ড দ্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, না? দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য ইউজার দ্বারা, যেটা আমরা বুঝি না। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, which is understandable by the user, যেমন এই যে বেসিক, C++, এগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বলি। মানে বেসিক সি, এটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, তবে এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বা সংক্ষেপে আমরা OBE বলে, না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট OP প্রোগ্রাম, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আর এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টোটালি, না? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের সফটওয়্যার বেসড এই ধরনের কোশ্চেন হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা বুঝতে পড়ছিলাম নাম্বার সিস্টেম। এটা স্যার বললাম না, তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ? নাম্বার সিস্টেম পড়েছিলাম, হ্যাঁ? এখান থেকে একটা কোশ্চেন থাকে। নাম্বার সিস্টেমে আমরা কি 4 রকম নাম্বার দেখছিলাম, তাই না? কি কি দেখছিলাম, বাইনারি নাম্বার, অক্টাল, এটা পড়েছিলাম। এই চ্যাপ্টার তো পড়েছিলাম মনে হয়, নাম্বার সিস্টেম পড়েছিলাম। জি স্যার, পড়াইছেন। হ্যাঁ, তারপরে একটা পড়েছিলাম বাইনারি অ্যারিথমেটিক্স, না?
সংক্ষেপে লিখি না, বাইনারি অ্যারিথমেটিক্স, ওই যে এডিশন করা, সাবট্রাকশন করা টুস কম্পিউটারের মাধ্যমে, এটা পড়েছিলাম তোমাদের? হ্যাঁ স্যার। কি না স্যার? নাম্বার জি স্যার পড়েছেন। না স্যার, হ্যাঁ নাম্বার পড়াইছি। তারপরে লজিক গেট পড়াইছিলাম না, লজিক গেট? হ্যাঁ স্যার সবই পড়েছেন স্যার এগুলো। তাহলে ওটা একটা চ্যাপ্টার, হ্যাঁ ওখান থেকে একটা কোশ্চেন থাকবে আর কি, হ্যাঁ মোট 9 সেট কোশ্চেন থাকে তো, ঠিক আছে? হ্যাঁ নাম্বার সিস্টেমটা সবাই পড়বা, আর ওটাতে মার্ক সবচেয়ে বেশি উঠে না, 10-এ 10 যদি ঠিক মতো অ্যান্সার করতে পারো। ওকে আচ্ছা, তারপরে বোধহয় আমরা দেখছিলাম যেটা মেইনটেনেন্স না, মেইনটেনেন্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওখান থেকে একটা কোশ্চেন থাকে মেইনটেনেন্স না, দাঁড়া এটা একটু মুছে দিই এগুলা। হ্যাঁ মেইনটেনেন্স না, তারপর হলো ফিউচার ট্রেন্ডস না, ওগুলো শর্ট নোট আকারে আগে সেদিন যে পড়াইছি ওই যে বিভিন্ন ডাটা গুলো না। তাহলে সফটওয়্যার গেল, তারপর হচ্ছে মেইনটেনেন্স না, মেইনটেনেন্স চ্যাপ্টার, মেইন রক্ষণাবেক্ষণ, না বাংলা হচ্ছে রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স। হ্যাঁ আচ্ছা, মেইনটেনেন্সের সিস্টেম বলছে যে what are the preventive tips to maintain a computer properly? কোশ্চেনটা কি হতে পারে, what are the preventive tips to maintain a computer properly, মানে একটা কম্পিউটারকে প্রপারলি মেইনটেইন করতে গেলে তুমি কি কি জিনিস তোমার দরকার। তাহলে প্রথমে স্যার বলছিলাম কি কি থাকতে হবে, স্যার মুখে বলি ডাস্ট ফ্রি, লিকুইড ফ্রি, তাই না? তাহলে সবসময় তোমার কম্পিউটারটাকে ডাস্ট ফ্রি রাখতে হবে, যেন কোনো বালু টালু না ইয়া হয়, তাই না? লিকুইড ফ্রি, যেমন কোন রকম ওয়াটার, অয়েল, করোসিভ না লিকুইড, এগুলো কখনোই আমাদের কম্পিউটার পাশে রাখা যাবে না। আচ্ছা 2 নম্বরে স্যার কি বলছিলাম যে এয়ার টাইট সিস্টেম না, মাস্ট কম্পিউটার ইউজ ইন দা এয়ার কন্ডিশন রুম, তাই না? আচ্ছা তারপরে 3 নম্বরে বলছিলাম যা কি, ইফ নো পাওয়ার প্রবলেমস, এমন একটা রুমে ইউজ করবো দ্যার ইজ নো পাওয়ার প্রবলেমস। পাওয়ার প্রবলেমস এর প্রথম স্টেপ হচ্ছে যে আমরা যে রুমে কম্পিউটার ইউজ করবো সেখানে অবশ্যই একটা 3-pin সকেট থাকতে হবে না, স্যার দেখাইছিলাম পজিটিভ, নেগেটিভ, আর এটাকে বলছিলাম গ্রাউন্ড। একটু একটা 3-pin সকেট থাকতে হবে, তাহলে তোমার 3-pin প্লাগটা এখানে লাগালা তুমি, তাই না? তাহলে কোনো যেন পাওয়ার প্রবলেমস না থাকে। আচ্ছা তারপরে 4 নম্বরে বলছিলাম কোন রকম ভাইরাস এফেক্টেড যেন না হইতে পারে না, যে সেজন্য তোমার কম্পিউটার অলওয়েজ শুড বি কি ইনস্টল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। তাহলে তোমার কম্পিউটার অবশ্যই একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম থাকতে হবে। তোমার অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হলে তোমার সফটওয়্যার রিলেটেড যে ভাইরাস সেটা সলভ হবে, আর কোনো হ্যাকিং ট্যাকিং এগুলা যেন আমার না হয় কম্পিউটার সিস্টেমে, সেজন্য আমরা ফায়ারওয়াল ইউজ করছিলাম, তাই না? ফায়ারওয়াল, তাই না? তাহলে একটা হচ্ছে অ্যান্টিভাইরাস, একটা হচ্ছে ফায়ারওয়াল না, ফায়ারওয়াল সফটওয়্যার। এটা 2 রকম, ফায়ারওয়াল হার্ডওয়্যারও আছে, এটা আমরা নেটওয়ার্কের সাথে লাগাই না, ফায়ারওয়াল। তাহলে এগুলো হচ্ছে প্রিভেন্টিভ টিপস টু মেইনটেইন এ কম্পিউটার প্রপারলি। আচ্ছা তারপর বলছিলাম স্যার পাওয়ার প্রবলেম না, পাওয়ার প্রবলেম স্যার কি বলছিলাম যে আমাদের নর্মাল ভোল্টেজ, তারপরে বলছিলাম স্যার সার্জ ভোল্টেজ পড়াইছিলাম, তারপর স্যার বলছিলাম স্যাগ ভোল্টেজ, খেয়াল আছে? হ্যাঁ পাওয়ার প্রবলেম, হোয়াট আর দ্য পাওয়ার প্রবলেমস, শোনা যাচ্ছে? পাওয়ার প্রবলেম এটা পড়াইছিলাম না, সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ। হ্যাঁ এটা হচ্ছে নর্মাল ভোল্টেজ। নর্মাল ভোল্টেজ কত ভোল্টেজ বলো তো, কত ভোল্টেজ? 220 ভোল্ট। 220। হ্যাঁ একটা চিত্র দিয়ে আঁকতে হবে, স্যার দেখাইছি কিন্তু, এই যে স্যার সংখ্যা দিচ্ছে। আর যদি একটু বড় নেই তাহলে মনে করো যেটাকে আমরা 140 ভোল্ট না, হ্যাঁ তাহলে এখানে এভাবে করে ভাগ করবো, 120 হলে এখানে হবে প্লাস 100, স্যার একটা শুধু দেখাচ্ছি 110 ভোল্ট, আর নিচে হবে মনে করো মাইনাস, এভাবে করে একটা চিত্র আঁকবো। হ্যাঁ স্যার যদি পাওয়ার প্রবলেম বলি, তাহলে এটা হচ্ছে নর্মাল ভোল্টেজ, এটা হচ্ছে সার্জ ভোল্টেজ না, যেটা একটু বড় সেটাও খারাপ, সার্জ। আর এই ছোটটাকে আমরা বলছিলাম স্যাগ না, স্যাগ ভোল্টেজ। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে? সার্জ ভোল্টেজ, স্যাগ ভোল্টেজ, এটা মনে হয় আমরা ধরছিলাম বলতে 180 ভোল্ট না, মানে 220 ভোল্ট থেকে কম ভোল্টেজ।
আচ্ছা, তারপর আমরা 3 রকম ডিভাইস ইউজ করছিলাম, এভিআর, ঠিক আছে না, আইপিএস, তারপরে ইউপিএস, ঠিক আছে। এগুলোর পার্থক্যগুলো স্যার বলছিলাম। এভিআর হচ্ছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, বা যেটাকে আমরা বলি ভোল্টেজ স্টেবিলাইজার। এগুলা সাধারণত আমাদের হোম অ্যাপ্লায়েন্স, আমাদের বাসায় যেসব ইলেকট্রনিক ডিভাইস আছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে মনে করো ওভেন, মাইক্রো ওভেন, এগুলোর সাথে আমরা এভিআর লাগাই। তাহলে এভিআর হচ্ছে যে এভিআর লাগালে তোমার কি হবে, কোনো কারণে যদি সার্জ ভোল্টেজ বা স্যাগ ভোল্টেজ হয়, তাহলে সে কি করবে, এই ডিভাইস গুলা কি আউটপুটে আমাদের নর্মাল ভোল্টেজ জেনারেট করবে, 220 ভোল্ট এসি সবসময় থাকবে, কেমন। তাহলে এগুলা ইউজ করে। আর এগুলাতে অসুবিধা হচ্ছে যে যত পর্যন্ত পাওয়ার থাকে সে কাজ করবে, যেহেতু এখানে কোনো ব্যাটারি সিস্টেম থাকে না। পাওয়ার যখন অফ হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে। কিন্তু আইপিএস, ইউপিএস এগুলো হচ্ছে যখন পাওয়ার অফ হয় তখন সে কাজ করবে। আইপিএস, ইউপিএস এর মধ্যে পার্থক্য বলছিলাম যে কি, both are when power is off, these are working. আইপিএস ইজ, এখানে লার্জ ব্যাটারি থাকে স্যার বলছিলাম, একটু বড়, যেমন 15 ভোল্ট, আর এখানে মনে করো 7 to 8 ভোল্ট না। আর এটার সুইচিং টাইমটা স্লো, এটার সুইচিং টাইমটা ফাস্ট। এটা সাধারণত আমরা কি ফ্যান, লাইট এগুলোর সাথে আমরা কানেক্ট করি। আর ইউপিএসটা কিসের সাথে কানেক্ট করি, সাধারণত কম্পিউটারের সাথে কানেক্ট করি, ঠিক আছে। তারপরে স্যার বোধ ইউপিএস এর একটা ব্লক ডায়াগ্রাম দিছিলাম না, ওইটা একটু দেখবা। ইউপিএস এর ব্লক ডায়াগ্রাম, ইউপিএস এর ব্লক ডায়াগ্রামে আমরা কি দেখছিলাম, রেকটিফায়ার, চার্জার, ইনভার্টার, আর হচ্ছে আমাদের কি সুইচ না, এই 3টা ইয়ে ছিল। তো যখন পাওয়ার থাকে তখন স্যার কি বলছিলাম যে রেকটিফায়ারটা কি করে, এসি ভোল্টেজকে ডিসি তে কনভার্ট করে, ওই ডিসি ভোল্টেজটা ব্যাটারিটাকে চার্জ করে। তারপরে ব্যাটারিটা অলরেডি ফুললি চার্জ হয়ে যায়, যখন আমাদের কারেন্ট চলে যাবে তখন ওই যে আমাদের ডিসি ভোল্টেজটা আবার ইনভার্টার মাধ্যমে এসি ভোল্টেজ হয়ে আমার কম্পিউটারকে অন রাখবে, ঠিক আছে। ওই 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 স্লাইডটা তো পাঠাইছিলাম তাই না তোমাদেরকে, বা সাথে চিত্রে আঁকছিলাম, খেলা আছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যারের কথা, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তাহলে মেইনটেনেন্স এগুলো মোটামুটি আমাদের মেইনটেনেন্স রিলেটেড এই ধরনের কোশ্চেন। একটা কোশ্চেন থাকে কিন্তু, যে স্যার যেটা বলছে যে মেইনটেনেন্সটা, যে হোয়াট আর দ্য প্রিভেন্টিভ টিপস না টু মেইনটেইন এ কম্পিউটার প্রপারলি। একটা কম্পিউটারকে প্রপারলি হ্যান্ডেল করতে গেলে বা মেইনটেইন করতে গেলে আমার কি কি টিপস, কি কি প্রিভেন্টিভ বা সাবধানতা অবলম্বন করতে হবে, কেমন। আচ্ছা, তারপর আমরা বলছিলাম যে ওই এভিআর, তারপর হলো আইপিএস, ইউপিএস, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে এই চ্যাপ্টারে আমাদের এগুলো আমরা দেখছিলাম, তাই না। আচ্ছা, এবার আসো আমরা ফিউচার ট্রেন্ড যে চ্যাপ্টারটা ছিল, এখান দিয়ে লিখি ফিউচার ট্রেন্ড না, যেটা হচ্ছে আধুনিক কম্পিউটার সিস্টেম, তাই না, যেটা আমাদের দেশে এখনো ওভাবে আসে নাই, হয়তো কিছু কিছু কাজ হচ্ছে আর কি না। ফিউচার, এটা শর্ট নোট আকারে থাকে, হ্যাঁ, শর্ট নোট আকারে ফিউচার ট্রেন্ড, ফিউচার ট্রেন্ড কম্পিউটার না। যেমন ফিউচার ট্রেন্ড কম্পিউটার সিস্টেম আমরা প্রথমে দেখছিলাম কি, বিগ ডাটা, খেয়াল আছে? সেদিন দেখালাম যে ক্লাসে বিগ ডাটা। হ্যাঁ, এই ডাটাগুলো সুবিধা কি, এই ডাটাগুলো শুধু আমাদের নর্মাল ডাটা না, এখানে স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, র, সেভারাল টাইপ অফ ডাটা থাকে। তাহলে আমরা যে কোনো অপারেশনে যদি বিগ ডাটা ইউজ করি, তাহলে কি আমরা যদি অল্প ডাটা নিয়ে কাজ করি আমাদের রেজাল্ট ভালো আসবে না, না, যে আমাদের ফাইন্ডিংসটা ভালো আসবে না। কিন্তু if we কি ডিজাইন এ সিস্টেম উইথ বিগ ডাটা, দেন উই গেট দ্য কি গুড রেজাল্ট, ভালো রেজাল্ট পাই না বিগ ডাটা ইউজ করলে। আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম বিগ ডাটার সাথে রিলেটেড, আমরা দেখছিলাম মেশিন এমএল ল্যাঙ্গুয়েজ, যেটাকে সংক্ষেপে বলি মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ না। তারপর একটাকে বললাম ডিপ লার্নিং, এগুলো কাছাকাছি না, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এগুলো আমরা এআই তে ইউজ করি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো আমরা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যদি আমরা কোনো সিস্টেম ডিজাইন করি, উই মাস্ট নিড দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ,
তাই না? আর ডিপ ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিপ ল্যাঙ্গুয়েজটা একটু আধুনিক, এমএল থেকে একটু ভালো। এটাতে আমরা নর্মাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি, আর ওখানে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি না। যেমন এখানে নর্মাল নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করি, আর এখানে একটা আধুনিক নেটওয়ার্ক যেটাকে আমরা বলছি নিউরাল নেটওয়ার্ক। নিউরাল যেটা মানুষের ব্রেনের মতো কাজ করে, যেমন রোবোটিক্স না, নিউরাল আরএল না, নিউরাল। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম আইওটি না, ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আইওটি, আইওটি ইন্টারনেট অফ থিংস। তার মানে if we connect all the devices in our home and the outside the home, তার মানে কি আমাদের ঘরের বাহিরের যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোর সাথে আমার ঘরের ভিতরে যে ডিভাইস গুলো আছে, ইলেকট্রনিক ডিভাইসকে আমি যদি নেটওয়ার্ক সিস্টেমের আওতায় নিয়ে আসি, দ্যাট ইজ কল্ড দ্য আইওটি না। আইওটি বলছিলাম যেমন হোম অ্যাপ্লায়েন্স না, যেমন আমাদের স্মার্ট যে ডিভাইস গুলো আছে, যেমন টিভি, ফ্রিজ, তারপরে মনে করো সবকিছু আমাদের ইলেকট্রিক ফ্যান ট্যান যা আছে, যত রকম ডিভাইস আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আমাদের ঘরের যে ডিভাইস গুলো আছে না, বা মনে করো আমাদের যে বিভিন্ন মিটার আছে না, গ্যাসের মিটার আছে, ইলেকট্রিসিটি মিটার আছে, সব কিছুকে হয় ওই কি ইন দা রেঞ্জ অফ নেটওয়ার্ক সিস্টেম বা ইন দা রেঞ্জ অফ নেটওয়ার্ক এনভায়রনমেন্ট। যখন সবগুলাকে আমরা হোম অ্যাপ্লায়েন্স মানে ইনসাইড দ্য রুম, হোম অ্যান্ড আউটসাইড দ্য রুম, সবগুলোকে যখন আমরা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসি, হ্যাঁ, দেন ইট ইজ কল্ড দ্য আইওটি, যেটাকে আমরা বলি কি ইন্টারনেট অফ থিংস না, ইন্টারনেট অফ থিংস। তাহলে এটা একটা আমাদের স্মার্ট। আচ্ছা, তারপর আরেকটা দেখছিলাম আমরা ইনফরমেশন সুপার হাইওয়ে না, সুপার হাইওয়ে না, হাইওয়ে। তো ইনফরমেশন সুপার হাইওয়েতে আমাদের সবচেয়ে হচ্ছে যে ডিভাইস গুলা, যেগুলোকে আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলছিলাম, তারপরে স্যার বলছিলাম বোধহয় প্যারালাল প্রসেসিং না, প্যারালাল, যেমন সুপার কম্পিউটার না, প্যারালাল প্রসেসিং, তাই না, প্রসেসিং। হ্যাঁ, যেমন স্যার বলছিলাম নর্মাল একটা কম্পিউটারে একটা মাদারবোর্ডে আমার একটা প্রসেসর থাকে না, বাট সুপার কম্পিউটার একটা মাদারবোর্ড অবশ্যই একটু বড় হয়, মনে করো অনেকগুলো প্রসেসর থাকে, এবং প্রত্যেকটা প্রসেসর এক এক ধরনের কাজ করে, এট এ টাইম কাজ করে, এই জন্য এটাকে প্যারালাল প্রসেসিং বলে। বুঝতে পারছি প্যারালাল প্রসেসিংটা কি? প্যারালাল প্রসেসিং বোঝা গেছে? সবাই বুঝছো প্যারালাল প্রসেসিং? বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে ফিচার ট্রেন্ড, তাহলে মোটামুটি তোমাদের কিন্তু ওভারঅল স্যার রিভিউ করছে, এখন সবাই একটু ভালো করে পড়বা। হ্যাঁ, আমার মনে হয় সবাই ইনশাআল্লাহ এ প্লাস পাবা, স্যারও আশা করি আমার সাবজেক্টে সবাই যেন এ প্লাস পাও। হ্যাঁ, আর তোমাদের বন্ধের দেখি আমি একটা ল্যাব ক্লাস অন্তত করাই ইয়ে করব। তোমাদের তো পরীক্ষা বন্ধের পরে হবে, তাই না? হ্যাঁ স্যার। নাকি বন্ধের আগে হবে? আমাদের নরমাল যে ল্যাব সিটি গুলা, এগুলা স্যার পরীক্ষার আগে হয়। হ্যাঁ, পরীক্ষার আগে মানে কি ফাইনাল পরীক্ষার আগে? হ্যাঁ, ল্যাব সিটি স্যার ফাইনাল পরীক্ষার আগে হয়। সিটির কথা বলতেছি না বাবা, ফাইনাল, ল্যাব ফাইনাল তাহলে পরে হয় স্যার, সেমিস্টারের পরে, সেমিস্টার সাথে হয় আর কি। ও, সেমিস্টার পরে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি হয়তো সেমিস্টার আচ্ছা, তোমার খুললে তোমাদের তো রুটিন বোধ বন্ধের আগে দিয়ে দেবে নাকি? জেনে যাবে? হ্যাঁ স্যার, জানি না তো স্যার। আচ্ছা, তাহলে স্যারকে ইয়ে করো, তাহলে আমি ওই সেদিন সিটি পরীক্ষা নিয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব আর কি, গ্রুপে অ্যাসাইনমেন্টটা জমা দিবা। ওইটা তোমাদের ফাইনাল পরীক্ষা, স্যারের কোর্স যেদিন পরীক্ষা হবে সেদিন তোমাদের বিকালে জমা দিলে হবে। হ্যাঁ, ওটা নিয়ে তো ওটা আমি পাঠাই দেবো, কেমন? তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আমার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের যে সিটি সিলেবাসটা কি স্যার পুরোটুকু, মানে যতটুকু? না, সিটি সিলেবাস বলছি না, বোকা ছেলে। নেটওয়ার্ক লেখো, সবাই লেখানো, নেটওয়ার্ক ডিভাইসেস,
ইন্টারনেট এন্ড মাল্টিমিডিয়া, এই চারটা টপিকস। নেটওয়ার্ক, নেটওয়ার্ক ডিভাইসেস, ওই যে রাউটার টাউটার এগুলো আছে না, নেটওয়ার্ক ডিভাইসেস। তারপরে ইন্টারনেট আর হচ্ছে মাল্টিমিডিয়া, এই চারটা টপিকস। বুঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝছো? বুঝছো বাবা, বুঝছো? চ্যাপ্টার গুলো বুঝছো? হ্যাঁ, এই চারটার উপরে সিটি হবে, কেমন? তো তোমাদের সাথে স্যারের মোটামুটি শেষ ফাংশন, আর সিটিতে দেখা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। আর ওই আজকে যে ইয়া করছো কে, ফারাবি, তুমি ওই একটা কাগজে আজকে রোল নাম্বার গুলো লিখে, বা যারা কোনো কারণে কানেক্ট হতে পারে নাই, হ্যাঁ, ওই যে রোল নাম্বার গুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, কেমন? আজকের ক্লাসের, বুঝছো? হ্যাঁ, বুঝা গেছে? এই যে ক্লাসের পরেই। কে ফারাবি দায়িত্ব নিচ্ছ? কে ফারাবি, কে দায়িত্ব নিচ্ছ? যে কেউ একজন। আমি লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্লাসের পরে, আবার বেশি দূর হয়ে গেলে আবার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ক্লাসের পর পরে তুমি এগুলো রোল নাম্বার গুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। আর রোল নাম্বার গুলো সিরিয়ালি লিখবা, কেমন? এক দিয়ে আবার 48 এরকম না দিয়ে সিরিয়ালি লিখবা, লিখে স্যারকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।